নন্দিনী তার শ্বশুরবাড়িতে 100 জন সদস্যকে নিয়ে বাস করে, কিন্তু দুঃখের বিষয় তার শ্বশুরবাড়িতে জায়গার খুবই অভাব। শুধুমাত্র নন্দিনীর ঘর অনেকটা বড় বলে সবাই মিলে নন্দিনীর ঘরে এসেই গল্প করে, খাওয়া দাওয়া করে। এমনকি দিনের বেশিরভাগ সময় তারা নন্দিনীর ঘরেই সময় কাটায়, যা নন্দিনীর মোটেই পছন্দ হয় না। এভাবে দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। একদিন বর্ষাকালে রাত্রিবেলা নন্দিনী তার স্বামী বিপুলের সাথে ঘরে ঘুমায়। এমন সময় তার কাকি শাশুড়ি, মামি শাশুড়ি, ননদ এবং বাড়ির আরো কিছু সদস্যরা তাকে ডাকাডাকি করতে শুরু করে। উফ, রাত্রিবেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও উপায় নেই। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেশ ভালো ঘুমাচ্ছিলাম, কিন্তু তোমার বাড়ির লোকেরা আমার ঘুম ভাঙিয়ে দিল। নন্দিনী ঘরের দিকে তাকিয়ে দেখে তখন রাত 1টা বাজে। তাই সে খুবই বিরক্ত বোধ করে দরজা খোলে। দরজা খুলে সে দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা হাতে বালিশ এবং চাদর নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে নন্দিনী ভীষণই ভয় পেয়ে যায়। কি ব্যাপার, বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে আর আপনারা রাত্রিবেলা না ঘুমিয়ে এখন আমার ঘরে কি করছেন? কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ বৌমা, খুব সমস্যা হয়েছে। বাইরে এত বৃষ্টি হচ্ছে বলে বাড়ির বাচ্চাদের আলাদা একটা ঘরে ঘুমাতে খুব অসুবিধা হচ্ছে। ওরা কিছুতেই ঘুমাতে চাইছে না। বর্ষাকাল আসলেই আমাদের সবার ঘরে ভ্যাপসা গন্ধ হয়, এমনকি কিছু কিছু ঘরে বৃষ্টির জলও পড়ে। তাই আমাদের কারোর ঘুম হচ্ছে না। এই বাড়িতে তোমার ঘরটাই সব থেকে বড়, আর তুমি তো সুন্দর করে সাজিয়ে রাখো। তাই আমরা সবাই ঠিক করেছি বর্ষাকালের রাত্রিবেলা আমরা তোমার ঘরেই ঘুমাবো। না না, আপনারা যদি রাত্রিবেলা আমার ঘরে ঘুমান তাহলে আমি কোথায় যাব? আমাদের ডাবল বেডের বিছানা, আপনারা কোথায় ঘুমাবেন? আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাই আবহাওয়া খুব ঠান্ডা। এই সময় আপনারা যদি মেঝেতে শুয়ে ঘুমান তাহলে আপনাদের শরীর খারাপ হবে। না না বৌদি, আমাদের কোনো সমস্যা হবে না। বাড়ির সব বাচ্চারা তোমার বিছানায় শুয়ে পড়বে। আর এই দেখো, আমরা ঘর থেকে বালিশ, বিছানা, চাদর সব নিয়ে এসেছি। বড় করে মেঝেতে বিছানা করব, তারপর সবাই একসাথে ঘুমিয়ে পড়বো। তুমি আর দাদাও আমাদের সঙ্গে মেঝেতে ঘুমাবে। এভাবেই সবাই মিলে নন্দিনী এবং বিপুলের ঘরে ঘুমাতে চাইলে তারা কিছুতেই আর না করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একসাথেই ঘুমাবো। বিপুল এই কথা বললে নন্দিনী খুবই রেগে যায়, কিন্তু সেও কারোর মুখের উপর কিছু বলতে পারে না। বাড়ির বাচ্চারা বিছানায় চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বয়স্ক সদস্যরা মেঝেতে গদি পেতে বিছানা করে নেয়। সবাই মিলে নিজেদের পছন্দ মতো জায়গা বেছে নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু নন্দিনীকে জানালার ধারে জায়গাটা দেওয়া হয়। এ কি, আমি জানালার ধারে ঘুমাতে পারবো না। এদিকে তো বৃষ্টির ছাট আসে, যতই জানালা বন্ধ থাকুক না কেন কাঠের ভিতর থেকে জল আসে। আমার পক্ষে এখানে ঘুমানো সম্ভব নয়। তুমি তো ভালো করেই জানো বৌমা, আমরা যদি জানালার পাশে শুই তাহলে আমাদের শরীর খারাপ হতে পারে, কারণ এমনিতেই বর্ষাকালে আমাদের ঠান্ডা লাগার ধাত আছে। তাই তুমি আর বিপুল ওইদিকে শুয়ে পড়ো। এই শুনে নন্দিনী এবং বিপুল জানালার ধারে ঘুমাতে বাধ্য হয়, কিন্তু সারা রাত তাদের গায়ে বৃষ্টির জল আসে। এতে করে দুজনেরই ভালো করে ঘুম হয় না। পরের দিন ভোর হতে না হতে বাড়ির বয়স্ক সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ব্যায়াম করতে শুরু করে দেয়। বাড়ির বাচ্চারা ভীষণ চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, আর বাড়ির মহিলারা বিছানার উপর বসে নিজেদের মধ্যে গল্প গুজব শুরু করে দেয়। এতে করে নন্দিনীর ঘুম ভেঙে যায়। তোমরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়লে কেন? আমি তো সবেমাত্র ঘুমালাম। আমাকে প্লিজ ঘুমাতে দাও, না হলে আমি সারাদিন কোনো কাজ করতে পারবো না। আর ঘুমাতে হবে না বৌমা, বাড়ির সব বউরা রান্নাঘরে চলে গেছে। যাও ওদের সাথে গিয়ে রান্না করো। আর হ্যাঁ, আমাদের জন্য ভালো করে আদা দিয়ে চা করে নিয়ে এসো। আজকে আমরা কেউ বাইরে বাগানে মর্নিং ওয়াক করতে যেতে পারিনি। বাইরে এত বৃষ্টি হচ্ছে যে বাইরে গিয়ে ব্যায়াম করলে একেবারে ভিজে স্নান করে যাব। তাই আমরা ঘরের মধ্যে ব্যায়াম করা শুরু করে দিয়েছি। এভাবেই নন্দিনীর শ্বশুরবাড়ির 100 জন সদস্য তার ঘরে একেবারে জাঁকিয়ে বসে। তোমার বাড়ির লোকেরা প্রত্যেকদিন এভাবে আমার ঘরে এসে ঘুমায়। আমার তো খুব সমস্যা হয় বিপুল। এই বর্ষাকালে এমনিতেই বৃষ্টি হচ্ছে, তাছাড়া প্রত্যেকদিনই খুব বৃষ্টি হবে। তাই বলি কি ওরা রোজ রোজ এরকম ভাবে আমাদের ঘরে ঘুমাবে? তুমি চিন্তা করো না নন্দিনী, আমি কিছু একটা ব্যবস্থা করছি। বুঝতেই তো পারছো, এখন যদি আমি ওদেরকে কিছু বলতে যাই তাহলে ওরা আমাকে ভুল বুঝবে। রাত্রিবেলা শুয়ে শুয়ে বিপুল এবং নন্দিনী নিজেদের মধ্যে কথা বলে বলে বাড়ির অন্যান্য সদস্যদের ঘুমাতে খুব অসুবিধা হয়। বাইরে ঝড় বৃষ্টির আওয়াজ, আর তোমরা ঘরে শুয়ে শুয়ে গল্প করছো। তোমাদের জন্য আমরা ঘুমাতে পারছি না। আমাদের তো বয়স হয়েছে নাকি? আর তোমরা যদি রাত জেগে জেগে এরকম গল্প করো তাহলে বাচ্চারা কি ভাববে বলো তো? চুপচাপ ঘুমিয়ে পড়ো, স্বামী স্ত্রী মিলে আর গল্প করতে হবে না। এই শুনে বিপুল এবং নন্দিনী চুপচাপ ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালবেলা বাড়ির সদস্যরা যে যার মতো কাজে ব্যস্ত থাকে। তখন বিপুল বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসে। দাদা, আমাদের ঘরে ট্রেনের মতো 3 টায়ারের ব্যবস্থা করে দিন। প্রত্যেকটা দেওয়ালে 3টে করে আলাদা আলাদা বিছানা তৈরি করে দিন। আর এমনভাবে বিছানাগুলো তৈরি করবেন যাতে পরবর্তীকালে সেগুলো খুলে নেওয়া যায়। আর হ্যাঁ, ঠিক গুনে গুনে 100টা বিছানা তৈরি করবেন। বিপুলের কথা মতো তার এবং নন্দিনীর ঘরের দেওয়ালে ট্রেনের কামরার মতো 100টা বিছানা তৈরি করা হয়, যা দেখে নন্দিনী একেবারে অবাক হয়ে যায়। তুমি তো দেখছি আমার ঘরটাকে ট্রেনের কম্পার্টমেন্ট বানিয়ে ফেলেছো। বিয়ের পর আমি নিজের ইচ্ছে মতো কত সুন্দরভাবে আমার ঘরটা সাজিয়েছিলাম। আমি আমার পছন্দ মতো ঘরের দেওয়ালে রং করিয়েছিলাম, কিন্তু তুমি আমার ঘরের স্বাদ সৌন্দর্য একেবারে নষ্ট করে দিলে বিপুল। এমন করে বলো না নন্দিনী। এই ঘরে যাতে তোমার ঘুমাতে অসুবিধা না হয়, আমি সবার জন্য আলাদা আলাদা বিছানা তৈরি করে দিয়েছি। রাত্রেবেলা সবাই নিজের মতো বিছানা পেতে শুয়ে পড়বে, তারপর সকালবেলা উঠে বিছানা তুলে দেবে। সেদিন রাত্রিবেলা আবার ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়, তাই সবাই নন্দিনীর ঘরে ঘুমাতে চলে আসে। দিদি, বোন, দাদা, বৌদি, চলো আমরা সবাই মিলে আজকে রাত্রিবেলা একসাথে বসে লুডো খেলি। বিপুল দাদা এমন সুন্দর করে সবার জন্য বিছানা তৈরি করে দিয়েছে যে বাড়ির গুরুজনেরা নিজেদের মতো পর্দা দিয়ে ঘুমাচ্ছে। তাই আমরা যদি লুডো খেলি তাহলে কারোর কোনো অসুবিধা হবে না। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে লুডো না খেললে হয় নাকি? এই বলে তারা সবাই মিলে ঘরে আলো জ্বালিয়ে নিজেদের মতো লুডো খেলে। এতে করে নন্দিনীর ঘুম ভেঙে যায়। তোমরা কি বাড়াবাড়ি শুরু করেছো বলো তো? এখন কেউ লুডো খেলে নাকি? চুপচাপ সবাই ঘুমিয়ে পড়ো। কালকে যখন আমি আর বিপুল গল্প করছিলাম তখন তো বাড়ির বড়দের খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু আজকে তোমরা লুডো খেলছো, ওদিকে ওনারা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, এখন তো ওনাদের কোনো অসুবিধা হচ্ছে না। বৌদি, তুমি আমাদের উপর রাগ করে আছো কেন বলো তো? বাইরে তো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তাই তো আমরা লুডো খেলছি আর গল্প করছি। আর আমাদের আওয়াজ বড়দের কান অব্দি পৌঁছাবে না, ওরা নিজেদের মতো পর্দা দিয়ে ঘুমাচ্ছে। তাই তুমি আমাদের লুডো খেলাতে বাধা দিতে পারবে না। ও বৌদি, তুমি তো বর্ষাকালে খুব সুন্দর আলুর পকোড়া বানিয়ে খাওয়াও, কিন্তু এবার বাইরে এত বৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি একবারও আমাদের আলুর পকোড়া তৈরি করে খাওয়াওনি। আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে লুডো খেলছি, যাও তুমি আমাদের জন্য আলুর পকোড়া বানিয়ে নিয়ে এসো। সবাই মিলে নন্দিনীকে আলুর পকোড়া বানিয়ে দিতে বললে সে রাগ করে রান্নাঘরে চলে যায়। বর্ষাকালে রাত 2টোর সময় নন্দিনী তার পরিবারকে আলুর পকোড়া তৈরি করে খাওয়ায়। এভাবে সেদিন নন্দিনীর কিছুতেই ঘুম হয় না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন রাত্রিবেলা তারা যখন আবার একসঙ্গে ঘুমাবে বলে নন্দিনীর ঘরে যায়, তখন বাড়ির বাচ্চারা খুব কান্নাকাটি শুরু করে। তোদের আজকে আবার কি হলো বলতো? কান্নাকাটি করার কি আছে? তোরা কিন্তু আমাকে খুব বিরক্ত করছিস। অন্তত একটা রাত্রিবেলা আমাকে শান্তি মতো ঘুমাতে দে। মামি, আজকে রাত্রিবেলা আমাদের কার্টুনের স্পেশাল এপিসোড আছে, মনসুন স্পেশাল এপিসোড। আমাদের মায়েরা আমাদেরকে টিভি দেখতে দিচ্ছে না, বলছে সবার নাকি ঘুমাতে অসুবিধা হবে। হ্যাঁ, ঠিক কথাই তো বলেছে। এত রাত্রিবেলা টিভি দেখার কি আছে? চুপচাপ ঘুমিয়ে পড়। না, আমরা ঘুমাবো না, তোমরা ঘুমিয়ে পড়ো। আর এখন তোমার ঘরে টিভি চালিয়ে আমরা টিভি দেখবো। আর যদি আমাদের টিভি দেখতে না দেওয়া হয় তাহলে আমরা বাইরে বৃষ্টিতে গিয়ে দাঁড়িয়ে থাকবো। বাচ্চারা এভাবে রাত্রিবেলা টিভি দেখার জেদ করতে শুরু করলে বাড়ির বড়দের কিছু করার থাকে না। যে যার মতো বিছানা পেতে ঘুমিয়ে পড়লেও বাড়ির বাচ্চারা টিভি চালিয়ে টিভি দেখতে থাকে। সেদিন নন্দিনী নিজের কানে হেডফোন দিয়ে রাখে, যাতে সে রাত্রিবেলা অন্তত ঘুমাতে পারে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু নন্দিনী এবার ভীষণ বিরক্ত হয়ে ওঠে। এবার সে ঠিক করে যে করেই হোক তার শ্বশুরবাড়ির 100 জন সদস্যকে ঘর থেকে বার করতেই হবে। একদিন সকাল থেকে বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়। বৌমা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই ভালো করে দরজা জানালা বন্ধ করে রাখবে, না হলে পাশের বাড়ির জমা জল থেকে সব ছুঁচো ইঁদুর এসে বাড়িতে উপদ্রব করবে। বর্ষাকালে ভীষণ পোকামাকড় বেড়ে যায়, পোকামাকড়ের উপদ্রব আর ভালো লাগে না। শাশুড়িমা যখন পোকামাকড়ের উপদ্রবের কথা বলে, তখনই নন্দিনীর মাথায় এক সাংঘাতিক বুদ্ধি খেলে ওঠে, কারণ সে তার শ্বশুরবাড়ির লোকেদের শাস্তি দেওয়ার এক অভূতপূর্ব সুযোগ পেয়ে যায়। প্রত্যেকদিন রাত্রিবেলা সবাই মিলে এসে আমার ঘরের রেল স্টেশনের মতো ঘুমিয়ে পড়ে আর আমাকে জ্বালাতন করে। এবার আমি সেটা আর হতে দেব না। কত ধানে কত চাল হয় আমি এবার এই বর্ষাকালেই সবাইকে বুঝিয়ে দেব। সেদিন রাত হতে না হতেই নন্দিনী ছাতা মাথায় দিয়ে সবার চোখের আড়ালে ধীরে ধীরে বাগানে চলে যায়। সে দেখে যে বৃষ্টির জলের মধ্যে অনেকগুলো বড় বড় কুনো ব্যাঙ এবং বড় বড় ছুঁচো দৌড়াদৌড়ি করছে। নন্দিনী যেহেতু ছোটবেলা থেকে পোকামাকড়ি খুব একটা ভয় পায় না, তাই সে ব্যাগের মধ্যে ব্যাঙ এবং ছুঁচো ধরতে শুরু করে। সেই ব্যাঙ এবং ছুঁচোগুলো নিয়ে সে নিজের ঘরে চলে যায়। আমি এই ঘরের চারিদিকে ব্যাঙ আর ছুঁচো ছড়িয়ে রেখে দেব, এদের রাবণের গোষ্ঠীকে এভাবে শাস্তি না দিলে হবে না।
নন্দিনী তার শ্বশুরবাড়ির 100 জন সদস্যদের খাটের মধ্যে সেই ব্যাঙ এবং ছুঁচোগুলো ছেড়ে দেয়। নিজের কাজ মিটিয়ে নন্দিনী ঘর অন্ধকার করে বাইরে বেরিয়ে যায়। রাত্রিবেলা সবাই যখন নন্দিনীর ঘরে ঘুমাতে আসে তখন আলো জ্বালানোর পরে ব্যাঙ এবং ছুঁচো ঝপাং ঝপাং করে লাফ দিয়ে সবার গায়ে গিয়ে পড়ে। ওরে বাবা গো, মরে গেলাম, এত ব্যাঙ আর ছুঁচো কোথা থেকে আসলো? বৌমা, তোমাকে বারবার বলেছিলাম ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমি তো সব বন্ধ করেই রেখেছিলাম, কিন্তু কোথা থেকে এগুলো আসলো সেটা তো আমিও বুঝতে পারছি না। এমনকি ছুঁচোগুলো ছোট ছোট বাচ্চাদেরকেও কামড় দেয়। এতে করে সবাই ভীষণ পরিমাণে ঘরের মধ্যে লাফালাফি শুরু করে। সবাই মিলে দৌড়াদৌড়ি করে হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়, যা দেখে নন্দিনী ভীষণই মজা পায়। সেদিনের পর থেকে যতই বৃষ্টি হোক না কেন, ভয়ের চোটে নন্দিনীর পরিবারের লোকেরা কিছুতেই তার ঘরে ঘুমাতে যায় না। এরই মধ্যে নন্দিনী তার স্বামীকে বলে রেলের কামরার মতো বিছানাগুলো নিজের ঘর থেকে সরিয়ে দেয় এবং আবার সুন্দর করে নিজের ঘরটা গুছিয়ে নেয়। নন্দিনী তার বাবা ও মায়ের সঙ্গে মোহনবাগান নামক জায়গায় বাস করত। নন্দিনী খুবই দুষ্টু মেয়ে ছিল। সে অনেক ছোটবেলা থেকেই ঝাল জাতীয় খাবার খেতে খুব ভালোবাসতো এবং সে বাইরের কোনো রকমের জাঙ্ক ফুড খেতে চাইতো না। এখন সে ক্লাস 5-এ পড়ে। এখন তার সবচেয়ে পছন্দের খাবার হলো মাংস পরোটা। সে রোজ রোজ শুধু মাংস পরোটা খাওয়ার জন্য জেদ করত বলে তার মা খুব রেগে যেত। একদিন সে স্কুলে যায়। তার ক্লাস করতে একটু ইচ্ছা করছিল না, কারণ তার মা তাকে সকালে তার পছন্দের মাংস পরোটা খেতে দেয়নি। হঠাৎ করেই সে বসে থাকতে থাকতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই তোমার কি হলো নন্দিনী? কি হলো তোমার? তুমি পড়ে গেলে কেন? এই ওঠো, এই ধরো তো কেউ, ধরো ধরো, মুখে একটু জল দাও দেখি। এই তো চোখ খুলছে মনে হচ্ছে। নন্দিনী, কি হয়েছে তোমার? এভাবে পড়ে গেলে কেন? ম্যাডাম, আমার না খুব মাথা ঘুরছে, একেবারে প প করে লাট্টুর মতো মাথা ঘুরছে। এ বাবা, সে কি, মাথা ঘুরছে কেন? তুমি সকালে কিছু খেয়ে আসোনি? না ম্যাডাম, আমি কিচ্ছু খাইনি। সে কি, না খেয়ে কেউ স্কুলে আসে নাকি? টিফিন এনেছো কিছু? আচ্ছা, এই নাও, আমার ব্যাগে বিস্কিটের প্যাকেট আছে, এটা খেয়ে জল খেয়ে নাও। আর আমি বিশুদাকে একটু নুন চিনি জল করে দিতে বলছি, মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। না ম্যাডাম, আমার এসব খেলে মাথা ঘোরা বন্ধ হবে না। আসলে ম্যাডাম, আমার একটা অনেক বড় রোগ আছে জানেন। আমার যখন মাথা ঘোরে তখন আমার মা আমাকে মাংস আর পরোটা খেতে দেয়। মাংস পরোটা খেয়ে আমার মাথা ঘোরা বন্ধ হয়ে যায়। এটা আবার কি রোগ? সব তোমার মনের রোগ। এটা তোমার স্কুল তো, এখানে মাংস পরোটা কোথায় পাবো? ম্যাডাম, রাজার কাছে মাংস পরোটা আছে, আমি দেখেছি। একটু আগে ও ক্লাস করতে করতে লুকিয়ে লুকিয়ে ব্যাগ থেকে মাংস পরোটা বের করে খাচ্ছিল। ওকে দিতে বলুন না ম্যাডাম, আমার অনেক মাথা ঘুরছে। না, আমি দেব না ম্যাম, ওর মাথা ঘুরছে না। ও মাংস পরোটা খাওয়ার জন্য শুধু নাটক করছে, আমি সব জানি। ও আমাকে একদিন বলেছিল ওর মাংস পরোটা ফেভারিট, তাই আমি ওকে একটুও দেব না। এই চুপ একদম, সব বুঝেছি আমি। চুপ করে বসো সবাই। এটা ক্লাসরুম, বুঝেছো? কোনো রেস্টুরেন্ট নয় যেখানে মাংস পরোটার গল্প হবে। এই মেয়ে, তুমি কালকে তোমার মাকে সঙ্গে করে নিয়ে আসবে। নন্দিনী বাড়িতে এসে তার মাকে এসব জানানোর বদলে সে তার মাকে বলে, ও মা, মা শুনছো? কালকে না আমাদের স্কুলে একটা প্রতিযোগিতা আছে জানো। স্কুলের সব বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নেবে। ও মা, মা আমিও পার্টিসিপেট করব তো। প্রতিযোগিতা কিসের এই সময় আবার? সেটা তো বল আগে। রান্নার প্রতিযোগিতা মা। সবাইকে বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে যেতে হবে। যার খাবার সবচেয়ে ভালো হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তুই কি বলছিস? এত ছোট ছোট বাচ্চারা রান্না করতে পারে নাকি? কোন ম্যাডাম বলেছে সব শুনি? আর কি রান্না করতে হবে? না না, বলেছে যে নিজেদের মাকে বলবে রান্না করে দিতে, আর সবাইকে মাংস পরোটা রান্না করতে বলেছে, অনেক বেশি বেশি করে। আমি আগেই বুঝেছি, সব তো চালাকি। নন্দিনী,
তুই এখন থেকে এত মিথ্যা কথা বলতে শিখেছিস কেন রে? হ্যাঁ, মাংস পরোটা এই বয়সে এত মাংস পরোটা খেলে তোর শরীর খারাপ করবে তো মা। সেই জন্যই তো তোকে বারণ করা হয়। জানি না, আমাকে মাংস পরোটা দাও, আমার ভালো লাগছে না কিছু, আমি মরে যাব না হলে। আরে সে কি, আবার বলে মরে যাব? এই মেয়েকে নিয়ে আমি কি যে করি। এই যে, তোমরা কি আমার মেয়ের মতো মাংস পরোটা খেতে ভালোবাসো? কমেন্ট করে জানাও। দেখতে দেখতে নন্দিনী বড় হয়ে ওঠে। এখন তার মাংস পরোটার প্রতি লোভ অনেকটাই বেড়ে যায়। তার বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা রঞ্জন নামক একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও সে সবসময় বাড়িতে মাংস পরোটা বানিয়ে খেত। সে ভাত রুটি অথবা কোনো সবজি মাছ কিছুই খেত না। বেশ কয়েক মাস এভাবেই কেটে যায়। একদিন, কি গো শুনছো, কতদিন হয়ে গেল আমাকে তুমি কোথাও ঘুরতে নিয়ে যাওনি? চলো না আজকে আমরা একটু সিনেমা দেখে আসি। আমি সেই ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে গেছিলাম, তারপরে আর একবারও সিনেমা দেখতে যাইনি। সিনেমা এখন? আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ আছে, করে নেই। তুমি বিকেলে রেডি হয়ে থেকো, ওকে? সিনেমা দেখতে যাবে শুনে নন্দিনী খুব খুশি হয়ে যায়। সিনেমা দেখতে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতে শুরু করে। বিকেলে রঞ্জন বাড়ি এসে নন্দিনীকে নিয়ে বেরিয়ে পড়ে। এই যে, আপনার টিকিট কোথায়? এই তো দেখুন। ঠিক আছে। আপনার হাতে ওটা কি ম্যাডাম? ব্যাগটা জমা দিয়ে ভিতরে যেতে হবে। নন্দিনী, তুমি আবার ব্যাগে করে কি নিয়ে এলে? দাও ব্যাগটা, এখানে জমা করে দাও। ব্যাগ জমা দেবো কেন? হ্যাঁ, এতে মাংস পরোটা আছে। ব্যাগ নিয়ে অসুবিধা হলে ব্যাগটা রেখে দিন, টিফিন বক্সটা আমি নিয়ে যাচ্ছি। সর্বনাশ করেছে, আজকে আমার মান সম্মানটাই ডুবিয়ে দেবে। নন্দিনী, শোনো আমার কথা। সরি ম্যাডাম, আমরা আপনাকে কোনো রকম ফুড নিয়ে ভিতরে যেতে দিতে পারবো না। আমাদের এখানে বাইরের কোনো ফুড অ্যালাউ নেই। আপনি চাইলেই ভিতরে গিয়ে স্ন্যাক্স অথবা অন্য কোনো খাবার কিনেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। কেন? হ্যাঁ, আপনাদের এখান থেকে দামি দামি খাবার কিনে টাকা নষ্ট করব, আর তারপর তো পেট খারাপ করবে। খাবারগুলো কি আপনারা ফ্রিতে দেবেন? বাড়ির বানানো হোমমেড মাংস পরোটা বানিয়ে এনেছি আমি সিনেমা দেখতে দেখতে মাংস পরোটা উপভোগ করব বলে। সরুন, যেতে দিন আমাদের। না ম্যাডাম, আমরা যেতে দিতে পারবো না। সরি, আপনি চাইলে বাইরে থেকে মাংস পরোটা খেয়ে ভিতরে যেতে পারেন। নন্দিনী, এসব কি হচ্ছে কি? ঘরে সব সময় মাংস পরোটা করে হলো না? এখানে এসেও সবাই দেখছে আমাদের। কি করবে বলো? সিনেমা দেখবে নাকি বাড়ি যাবে? সিনেমা দেখার হলে ব্যাগটা জমা দাও এখানে, আর তা না হলে চলো বাড়ি। হ্যাঁ, আমি সিনেমা তো দেখবো আর মাংস পরোটাও খাবো। দাঁড়াও 1 মিনিট, আমি এখনই টিফিন বক্সটা খেয়ে শেষ করে দিচ্ছি। নন্দিনী খুব তাড়াহুড়ো করে মাংস পরোটা খেতে শুরু করে। নন্দিনীকে দেখে আশেপাশের সকলেই খুব হাসাহাসি করতে থাকে। রঞ্জনের খুব খারাপ লাগে, তাই সে রাগ করে নন্দিনীকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। নন্দিনীর খাওয়া শেষ হয়ে গেলে, রঞ্জন কই তুমি, কোথায় গেলে? আপনার মাংস পরোটা খাওয়া হয়ে গেলে আপনি ভিতরে যেতে পারেন। যদিও সিনেমা অর্ধেক শেষ হয়ে গেছে। না, আমার আর সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই। রঞ্জন, কোথায় তুমি? নন্দিনী অনেক খোঁজাখুঁজি করে রঞ্জনকে না পেয়ে বাড়ি ফিরে চলে আসে। রঞ্জন তাকে অনেক বকাবকি করে। নন্দিনীর খুব খারাপ লাগে। সরি রঞ্জন, আমি আর কখনোই বাইরে ঘাটে মাংস পরোটা খাবো না। আমি অনলি বাড়িতেই খাবো। আমি কথা দিচ্ছি তোমাকে, আর কখনো আমি এমন করব না। ঠিক আছে, যাও এবার আমার জন্য সাদা ভাত আর সবজি রান্না করো। মাংস পরোটা খেয়ে খেয়ে আমার পটিই বন্ধ হয়ে গেছে। জানি না বাবা, তোমার কেন কিছু হয় না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা উঠে রঞ্জন খুব তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। নন্দিনী ঘুম থেকে ওঠার পর তার পছন্দের গরম গরম মাংস ও পরোটা বানিয়ে খেতে বসে পড়ে। হঠাৎ করে রঞ্জনের ফোন আসে। সে খেতে খেতেই ফোনটা ধরে। হ্যালো নন্দিনী, একটা অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে এসেছি আমি। দেখো তো আমার টেবিলে আছে কিনা। আমাদের কোম্পানির নাম লেখা আছে তাতে, দেখো ভালো করে। দূর বাবা, একটু খেতেও দেয় না। দাঁড়াও দেখছি। কই গো, এখানে তো অনেকগুলো ডকুমেন্টস আছে, কোনটা লাগবে কি করে বুঝবো? দেখো না ভালো করে, 5টা পেজের একটা ফাইল রাখা আছে। ও হ্যাঁ, এই যে এইটা মনে হচ্ছে। হ্যাঁ, এই তো এটাই। থ্যাংক গড। নন্দিনী, ডকুমেন্টসটা নিয়ে এসো তো, খুব আর্জেন্ট আছে। আমার বস আমার জন্য অপেক্ষা করছে,
তাড়াতাড়ি এসো কেমন? ঠিক আছে, যাচ্ছি। আজকে আমার কপালে খাওয়া লেখাই নেই, আর কয়েকবার খেয়ে নি। আহ, খুব টেস্টি আমার প্রিয় মাংস পরোটা। আমি একটু বাদে এসেই তোমাকে আদর করে খেয়ে নেব, কেমন? রঞ্জনের অফিস বাড়ি থেকে খুবই কাছেই ছিল। নন্দিনী একটা অটো ধরে অফিসে পৌঁছে যায়। এই নাও, ধরো তোমার ডকুমেন্টস, আমি আসছি। এ বাবা, এসব কি এনেছে? এমন হলুদ হলুদ হয়ে গেল কি করে? কি গো, ডকুমেন্টগুলোতে কি লাগিয়েছো? পটি করে দিয়েছো নাকি? ও, এটা আসলে আমি পরোটার মাংস খাচ্ছিলাম তো, ওই সময় তুমি ফোন করেছিলে, তাই বোধহয় ডকুমেন্ট খুঁজতে খুঁজতে মাংসের ঝোল লেগে গেছে। তুমি যে তাড়াহুড়ো করছিলে, আরে এতে কিছুই হবে না, যাও না, নিয়ে যাও। শাট আপ নন্দিনী, এত বেপরোয়া কি করে হতে পারে কেউ? তুমি জানো এটা কত দরকারি ছিল? আজকে যদি তোমার এই মাংস পরোটার জন্য আমার কাজে কোনো ক্ষতি হয়, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। রঞ্জনের বস মদন বাবু খুবই স্ট্রিক্ট একটি লোক ছিলেন। রঞ্জনের কাছ থেকে ডকুমেন্টসগুলো নিয়ে সে খুবই রেগে যায় এবং রঞ্জনকে কাজ থেকে বের করে দেয়। রঞ্জন অনেক অনুরোধ করলেও সে কিছুই শোনে না। রঞ্জন দুঃখী মনে বাড়ি ফিরে আসে। নন্দিনী রঞ্জনের কাছে অনেক কেঁদে কেঁদে ক্ষমা চায়। রঞ্জন, আমার ভুল হয়ে গেছে গো, আমি আর কোনোদিন মাংস পরোটা নিয়ে পাগলামি করব না। আমি কথা দিচ্ছি আর কখনোই এমন হবে না। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার নাটকের কান্না বন্ধ করো প্লিজ। যা হবার হয়ে গেছে, আর কিছুই ঠিক হবে না, ওকে? এ কি, বসের ফোন? হ্যালো বস। হ্যাঁ রঞ্জন, আসলে আমি আজকে খুব রেগে গিয়েছিলাম, তাই তোমাকে উল্টোপাল্টা বলে ফেলেছি। তুমি কাজের প্রতি এত কেয়ারফুল আর তুমি এমন করবে আমি কখনোই ভাবিনি। যাই হোক, প্লিজ ডোন্ট মাইন্ড, কাল থেকে অফিস জয়েন করো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জন ও নন্দিনী দুজনে অনেক খুশি হয়। সেদিন থেকে নন্দিনী মাংস পরোটা নিয়ে পাগলামি করা একেবারে বন্ধ করে দেয়। মাঝে মধ্যে খুব ইচ্ছা করলে সে অল্প করে পরিমাণ মতো মাংস পরোটা খায়। পরবর্তী দিনগুলো তারা এভাবেই হাসি খুশি কাটাতে থাকে।